নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। অতিশয় উৎফুল্ল চিত্ত নিয়ে নবীন কুমার প্রতিদিন ভোরে জেগে ওঠে। বস্তুত সন্ধ্যার একটু পরেই তার মনে হয় কখন আবার প্রত্যুষ আসবে। রাত্রি তার পছন্দ হয় না, বিশেষত এখন অমাবস্যা, চতুর্দিকে দেখা যায় না কিছুই। শীতের ধারালো বাতাসের মধ্যে অন্ধকারে অন্ধের মতন বসে থাকতে কেনই বা তার ভালো লাগবে। সায়াহ্নের কিছুক্ষণ পরে সে নিজের কামরায় বসে গ্রন্থপাঠে নিমগ্ন থাকে। তারপর আহার সেরে নিয়ে সে শয্যা গ্রহণ করে। ভোরগুলি সত্যিই বড় মনোরম। ঘুম ভাঙা মাত্র নবীন কুমার উঠে চলে আসে গবাক্ষের কাছে। বাইরের দিকে তাকালে চক্ষু যেন জুড়িয়ে যায়। মদ্যপান সম্পূর্ণ পরিত্যাগ করার ফলে তার শরীরে কোনো অবসাদ নেই। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয়। মস্তিষ্ক যেন এই ধরনের রূপ রস গন্ধ শুষে নেবার জন্য উন্মুখ। সব মানুষেরই শরীর এরূপ থাকে, নাকি যারা একসময় নেশায় অসাড় হয়ে যেত তারাই শুধু শরীরের এই অসাধারণ ধারণ ক্ষমতা টের পায়? নবীন কুমারের মনে হয় সে যেন পুনর্জীবন পেয়েছে। আগে মাত্র একবার নবীন কুমার নদীপথে পরিভ্রমণে এসেছে। সেবারে সে এসেছিল গুরুতর অসুস্থতার পর, ভগ্ন শরীর নিয়ে। শ্রবণ ক্ষমতা প্রায় লুপ্ত ছিল। এবার নবীন কুমার ভাবে সে এসেছে তার অন্ধত্ব সারাতে। সত্যি যেন সে নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে। এই জগৎ তার কাছে উদ্ভাসিত হচ্ছে নতুন রূপে। ব্যস্ততা কিছু নেই। নবীন কুমার মাতৃ সন্দর্শনে চলেছে বটে, কিন্তু এই নদী মেঘলা সবুজ শ্যামল ভূমিও যে তার মায়ের মতন, নবীন কুমার তাই প্রথম অনুভব করছে। দেশ নামক আদর্শটির কথা লেখা থাকে ইংরেজি বইতে। ভারতবর্ষে দেশ শব্দটির ব্যবহার আছে বটে, কিন্তু এই আদর্শটি নেই। এখানে শুধু বিভিন্ন রাজা ও রাজত্ব, হিন্দু রাজত্ব, পাঠান রাজত্ব, মুঘল রাজত্ব, এখন যেমন ব্রিটিশ রাজত্ব। শতাব্দীর পর শতাব্দী আসে, রাজত্ব বদলায়, দেশ আপন মনে শুয়ে থাকে, মাঝে মাঝে শুধু পাশ ফেরে। ভোর হতে গায়ে একটি শাল জড়িয়ে নবীন কুমার বজ্রার ছাদে উঠে এসে একটি কেদারায় পা ছড়িয়ে বসে। তখনও দাড়ি মাঝিরা সকলে প্রস্তুত হয়নি। রাত্রে বজ্রার বহর বাঁধা থাকে কোনো ঘাটের কিনারে। সন্ধ্যায় সকালে কাছাকাছি কোনো লোকালয় থেকে আনাজ তৈজসপত্র সংগ্রহ করা হয়। তারপর রোদ চড়বার আগেই যাত্রা শুরু। দুলাল এক ঘটি খেজুর রস নিয়ে আসে। কদিন ধরে নবীন কুমার এই খেজুর রসের জন্য লোভীর মতন অপেক্ষা করে থাকে। শ্বেত পাথরের গেলাস ভর্তি করে রস ঢেলে দেয় দুলাল। নবীন কুমার হাত বাড়িয়ে সেটি নিয়ে প্রায় এক নিঃশ্বাসে সবটুকু শেষ করে দেয়। দুলাল জিজ্ঞেস করে, ছোটবাবু, আর একটু দি? নবীন কুমার সাগ্রহে ঘাড় নাড়ে। পরপর 3 গেলাস পান করার পর তার অন্তঃকরণ পর্যন্ত জুড়িয়ে যায়। খানিক পরে বেলা বাড়লে দুলাল নিয়ে আসে 2-3টি ডাব। নবীন কুমার এই আরেকটি নতুন ব্যাপার আবিষ্কার করেছে। সে যে আগে কখনো খেজুরের রস কিংবা ডাবের জল পান করেনি তা তো নয়, কিন্তু এই যাত্রায় এসে তার মনে হচ্ছে এমন সুন্দর পানীয় আর হয় না। কি আশ্চর্যের ব্যাপার! প্রকৃতি গাছের ডগায় মানুষের জন্য এমন সুস্বাদু পানীয় রেখে দিয়েছেন। ফরাসি দেশের শ্রেষ্ঠ মদ্য ব্যবসায়ীরাও কি অবিকল এই পানীয় উৎপন্ন করতে পারে? একদিন দুলাল তীরবর্তী কোনো গ্রাম থেকে সদ্য গাছ থেকে কাটা এক ছড়া মর্তমান কলা এনেছিল। কলাগুলোর ওপরে তখন মিহিন সাদা গুঁড়ো ছড়িয়ে আছে। সবগুলো পাকেনি, কয়েকটা ফেটে ফেটে গেছে। তার থেকে একটি কলা ছিঁড়ে নিয়ে খোসা ছাড়িয়ে এক কামড় দেওয়া মাত্র নবীন কুমার যেন দিব্য আনন্দ পেয়েছিল। তৎক্ষণাৎ তার মনে হয়েছিল, মানুষের কোনো রন্ধন প্রণালী তো এমন অপূর্ব খাদ্য প্রস্তুত করতে পারে না। একেবারে ঠিকঠাক মিষ্টি, একটুও বেশি নয়, কমও নয়, শক্তও নয়, নরমও নয়। মনে মনে নবীন কুমার ঘোষণা করেছিল, ঈশ্বর সর্বকালের শ্রেষ্ঠ রাঁধুনি। বিভিন্ন লঙ্কায় তো তিনি বিভিন্ন রকমের ঝাল দিয়ে রেখেছেন।
নিম পাতা, পলতা পাতা, তুলসী পাতায় তিনি ছড়িয়ে রেখেছেন নানা রকমের স্বাদ। লেবুতে দিয়েছেন তিনি অম্ল রস, আম কাঁঠালে মিষ্টি রস, আবার বেল কিংবা কালো জাম কিংবা হর্তকিতে এমন রস যা ঠিক বর্ণনা করা যায় না। তবে এই বিরাট রন্ধনশালাটি কার, ঈশ্বরের না প্রকৃতির? এ নিয়ে মাঝে মাঝে নবীন কুমারের খটকা লাগে। তবে যারই হোক, তাতে বিশেষ কিছু তার এসে যায় না। আগেরবার নবীন কুমার মানুষের কথার শব্দ শোনার জন্য ব্যগ্র অধীর হয়ে থাকত, এবার যেন সে করছে নীরবতা সাধন। দুলালের সঙ্গে দু চারটি বাক্য বিনিময় হয়, এছাড়া সারাদিন সে পারতপক্ষে অপর কারোর সঙ্গে কথা বলে না। এর মধ্যে একবারও সে তীরের কোনো লোকালয়ে যায়নি। দু এক জায়গায় তাদের জমিদারির পাশ দিয়ে যেতে হয়েছে, সংবাদ পেয়ে ছুটে এসেছে প্রজারা, কিন্তু নবীন কুমার বজরা থামাবার আদেশ দেয়নি। যদি ইচ্ছে হয় তাহলে ফেরার পথে সে জমিদারি পরিদর্শন করবে। বজরার বহরে লোকজন অনেক রয়েছে বটে, তবু এর মাঝে থেকেও যে একাকিত্ব, তাতে বোধশক্তি সুচগ্র হয়ে ওঠে। কল্পনা ও স্মৃতি মিলেমিশে চোখের সম্মুখে অজস্র স্থাণু মুহূর্তের সৃষ্টি করে। এ অনুভূতি সবসময় সুখকর নয়। নদীর দুপাশের দৃশ্য দেখতে দেখতে তার মধ্যে স্থাপিত হয়ে যায় একটি অন্য ছবি। রৌদ্র ঝলমল বর্তমানের মধ্যে বসে থেকে নবীন কুমার বারবার ফিরে যায় তার ছায়াচ্ছন্ন অতীতে। নিজের জীবনের প্রাক্তন ঘটনাগুলিকে সে যাচাই করে, তাতে কষ্ট বাড়ে বয় কমে না। স্লেটে লেখার মতো অতীতকে ভিজে নেতা দিয়ে একবার মুছে ফেলা যায় না বলে সে মাঝে মাঝে নিজের উপর ক্রুদ্ধ হয়েও ওঠে। দুটি নারীর মুখ বারবার ফিরে আসে তার মানসপটে। একজন নারীকে সে দেখেছে মাত্র কিছুক্ষণের জন্য চন্দ্রনাথের বাড়িতে। কেন সেই পথ থেকে কুড়িয়ে আনা রমণীকে মনে হলো অবিকল তার মায়ের মতন। নবীন কুমারের সর্বাঙ্গে ঝাঁকুনি লেগেছিল। এমন অভিজ্ঞতা যার হয়নি সে এর মর্ম বুঝবে না। পরদিন সকালেই রমণীটি একেবারে অদৃশ্য হয়ে গেল বলেই তো নবীন কুমারের এতখানি যাতনা। যদি তার সঙ্গে আবার দেখা হতো, তার সঠিক পরিচয় জানতো, তাহলে এতদিনে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যেত। আরেকটি মুখ, সে বড় গোপন, বিষম গোপন। সে মুখ নবীন কুমার কিছুতেই মনে আনতে চায় না, কিছুতেই না। যাতে মন থেকে একেবারে মুছে যায়, সেই জন্য নবীন কুমার তার সংসব এড়িয়ে চলে। দেখা হলে বাক্য বিনিময় পর্যন্ত করে না। তবু কেন কল্পনায় ফিরে আসে সেই মুখ? মানুষের কীরকম চিন্তা শক্তি থাকে দুটি রকম। নবীন কুমার প্রবল চিন্তা শক্তি দিয়ে সে মুখখানি ভুলে যেতে চায়, তবু সেই মুখ কেন ফিরে আসে? এ তবে কার ইচ্ছা শক্তি? তখন কোনো গ্রন্থপাঠেও নবীন কুমার মনোনিবেশ করতে পারে না। প্রকৃতির দিকে চোখ মেললেও কিছু দেখতে পায় না। প্রাণপণে কোনো কিছু জোর করে ভুলে যাওয়ার চেষ্টা করে, এমন অসাধ্য, এমন যন্ত্রণাদায়ক তা সে আগে জানত না। মানুষ কোনো কিছু পাবার জন্য সর্বশক্তি প্রয়োগ করতে পারে, কিন্তু কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত করার জন্য কি তার চেয়েও বেশি শক্তি লাগে? নবীন কুমারের বজরা বেশি দূর অগ্রসর হয়নি। নকুল ও দুর্যোধনের দলবল তাকে ধরে ফেলল নদিয়ায়। বিম্ববতীর মৃত্যু সংবাদ নবীন কুমার গ্রহণ করল খুব শান্তভাবে, যেন সে মনে মনে প্রস্তুত হয়েছিল যে মায়ের সঙ্গে তার দেখা হবে না। এই কথাটা তার প্রথম মনে আসে চন্দ্রনাথের গৃহে তার মাতৃমুখী সেই রমণীটিকে দেখে। এই চিন্তাটিকে কুসংস্কারের মতন উড়িয়ে দেওয়ার জন্যই সে হরিদ্বার যাত্রা করতে চেয়েছিল। গঙ্গানয়নের পত্র পাঠ করে সে কিছুক্ষণ বসে রইল চুপ করে। নবীন কুমারের চক্ষু অশ্রুহীন, কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে দুলাল উচ্চস্বরে কাঁদছে বালকের মতন। বিম্ববতী তার কাছে ভগবতী তুল্য। বিম্ববতীর জন্যই তার যা কিছু। বয়স হবার পর সে বুঝতে পেরেছে যে পাঁচমহলের বৃত্ততন্ত্র থেকে সেও যে উপরতলায় প্রভুপুত্রের সহচর হিসাবে স্থান পেয়েছে, তা শুধু বিম্ববতীর দয়ায়।
দুলালকে কিছুক্ষণ কান্নাকাটির সময় দিল নবীন কুমার। তারপর মৃদু কণ্ঠে সামনে দণ্ডবৎ হয়ে থাকা নকুর ও দুর্যোধনকে বলল, দুলালকে ভেতরে ডাক। দুলাল চক্ষু মুছে ভেতরে এসে আবার হাউ হাউ করে কেঁদে ফেলে বলল, ছোট বাবু কর্তামা চলে গেলেন। নবীন কুমার মুখ তুলে বলল, কাছাকাছি কোনো বড় জায়গায় বজরা ভেড়াতে বল, তারপর পুরুষ জোগাড় করতে হবে আর সব জোগাড় যন্ত্র করতে হবে। আমি এই নদীর ধারে মায়ের পারলৌকিক কাজ করব। নকুর হাত জোর করে বলল, কলকাতায় ফিরে যাবেন না ছোটবাবু? বড়বাবু অনেক করে বলে দিয়েছেন। নবীন কুমার বলল, না, এখন আমার ফেরা হবে না, তোরা ফিরে যা। অদূরে রাসপুর নামে একটি গঞ্জ মতন এলাকা, সেখানে এসে থামলো বজরার বহর। দুলালের খুবই ইচ্ছে এখনই কলকাতার দিকে রওনা হওয়ার। সে প্রস্তাব একবার নবীন কুমারের কাছে তুলে ধমক খেল। নবীন কুমার আগে মায়ের শ্রাদ্ধাধিকৃত্য সম্পন্ন করবে, তারপর অন্য কথা। নদীবক্ষে শালগ্রাম শিলার পূজা এবং পিণ্ডদান ঠিক স্বাস্থ্যসম্মত নয়, তীরে নামতেই হবে। আবার অপরের জমিতে বসে নবীন কুমারের মতন জমিদার পুত্র মাতৃদায় থেকে উদ্ধার হবে, এটাও মোটে ভালো দেখায় না। পুরোহিত ও দুলালের এই মিলিত যুক্তি শুনেও নবীন কুমার নিবৃত্ত হলো না। সে আদেশ দিল যেন সেদিনের মধ্যেই কাছাকাছি কোথাও 2-10 বিঘে জমি সমেত একটি বাড়ি কিনে ফেলার ব্যবস্থা করা হোক। আগামীকাল সেখানেই কাজ হবে। এই আদেশ অমান্য করার সাধ্য দুলালের নেই। তৎক্ষণাৎ সে 5-7 জন লোক পাঠিয়ে দিল জমির সন্ধানে। পুরোহিতের তালিকা অনুযায়ী শ্রাদ্ধের দ্রব্য সম্ভার সংগ্রহে সে ব্যস্ত হয়ে পড়ল। এত সব জিনিস রাসপুরে পাওয়া যাবে না, ঘোড়া ভাড়া করে লোক পাঠাতে হবে দূর দূরান্তরে। 11 বিঘে জমি সমেত একটি ছোট বাড়ি পাওয়া গেল আতকোষের মধ্যেই এবং নদীর ধারে। পরদিন সেখানে সব ব্যবস্থা হলো। ঘোড়সাওয়ার পাঠিয়ে নবদ্বীপ থেকে আনানো হলো দানের ষোড়শ উপাচার। মস্তক মুণ্ডিত করে নদীতে স্নান সেরে নবীন কুমার এসে বসল যজ্ঞে। প্রথম দিনে 100টি ব্রাহ্মণের সেবা এবং প্রত্যেককে পিতলের কলস, 1 জোড়া ধুতি ও 10টি করে রৌপ্য মুদ্রা দেওয়া হলো। সুখের বিষয়, এই অঞ্চলে ব্রাহ্মণের কোনো অভাব নেই। পরদিন কাঙালি ভোজন। সেদিন এলো প্রায় 2-3 হাজার লোক। বিনা নিমন্ত্রণে এত গ্রামবাসীকে আসতে দেখে দুলালদের চক্ষু স্থির হবার উপক্রম। গ্রামে এত কাঙালি! যাই হোক, ব্যবস্থার ত্রুটি হলো না কোনো। প্রথম পংক্তিটি বসে গেলে নবীন কুমার নিজের হাতে অন্ন পরিবেশন করল। সব কিছু মিটে যাওয়ার পর সন্ধ্যাকালে নবীন কুমার নদীর ধারে একটি অশ্বত্থ বৃক্ষের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। সেই সময় তার চক্ষু থেকে বিমোচিত হলো কয়েক বিন্দু অশ্রু। তার ভেতরের শুষ্কতায় সে নিজেই বিস্মিত হচ্ছিল। যত আড়ম্বরের সঙ্গেই তর্পণ করা হোক, চোখের জল ছাড়া কি লোকান্তরিত জনক জননীর পূজা সম্ভব? মনে মনে সে বলল, মা, আমি জানি আমি যদি তোমার 1 কোটিবারও দুঃখ দিয়ে থাকি, তবু জানি তুমি তার সবই ক্ষমা করেছ। শীতের পরিষ্কার আকাশ, নদীর পরাপরে বর্ণাঢ্য সূর্যাস্ত হচ্ছে। সেদিকে চেয়ে থাকতে থাকতে নবীন কুমারের মনে হলো, এরকম সূর্যাস্ত প্রতিদিনই হয়, কিন্তু প্রতিদিন এর দৃশ্য একরকম নয়। আছে, অন্য কিছু আছে, যা আমরা শুধু চোখ দিয়ে দেখি, যুক্তি দিয়ে বুঝি। তার আড়ালে অন্যরকম কিছু আছে, নইলে জীবন বড় একরঙা হতো। একটু পরে নবীন কুমারের নির্জনতা বিঘ্নিত হলো। নদীর ওপার থেকে একটি বড় নৌকা এসে থামলো এপারে। তার থেকে নেমে এলো একজন মধ্যবয়স্ক লোক। নবীন কুমারের সামনে এসে দাঁড়িয়ে 2 হাত কপালে ঠেকিয়ে বলল, নমস্কার ছোটবাবু। নবীন কুমার খানিকটা বিরক্ত, কিছুটা কৌতূহলী হয়ে লোকটির দিকে চাইল। সে যে একজন বড় জমিদার তা ইতিমধ্যেই রটে গেছে। সচরাচর গ্রামবাসীরা তার সঙ্গে কথা বলতে এলে ভূমিতে কপাল ঠেকিয়ে আগে প্রণাম সেরে নেয়। এই লোকটি তার ব্যতিক্রম। এর কথার মধ্যে খুব একটা বিনয়ের ভাবও নেই, যদিও লোকটি তাকে চেনে, ছোটবাবু বলে সম্বোধন করেছে।
এই ব্যক্তিটি বেশ গোলগাল চকচকে চেহারা, ধুতিটির রং টকটকে লাল, উত্তমাঙ্গে একটি মুগার চাদর জড়ানো। নবীন কুমারের থেকে সামান্য দূরত্ব রেখে মাটিতে বসে পড়ে সে বলল, আমি খবর পাইলাম আজ সকালে। আয়শা বুঝতে পারছি অনেক দেরি হয়ে গেছে। লোকটি নবীন কুমারের মুণ্ডিত মস্তকের দিকে হাতের ইঙ্গিত করল, অর্থাৎ সাধ্য শান্তি যে চুকে গেছে সে কথাই সে বলতে চাইছে। আপনি কে? আপনি না, আমাকে তুমি বলবেন, সেটাই মানানসই হবে। একেবারে যে তুই তুকারি দিয়ে শুরু করেন না, এই আমার বাপের ভাগ্যে। অধীনের নাম ভুজঙ্গ শর্মা। আমার কাছে কি প্রয়োজনে আসা? সেরকম কোনো প্রয়োজন নেই। এইরকম খবর শুনলে আইসত হয়, সেই আর কি। আসছি আমি ইব্রাহিমপুর থেকে। সেখানে এককালে আপনাকে জমিদারি আছিল, জানেন বোধ হয়। ছিল, এখন নেই। নাই কইতে পারেন, আছেও কইতে পারেন। অর্থাৎ কাগজপত্রে আজও আছে, কাজকর্মে নাই। যেমন ধরুন, এককালে আমি আপনাকে নায়েব ছিলাম, এখন আমারে আপনাকে নায়েব করতেও পারেন, নাও কইতে পারেন। আছিও বটে, নাইও বটে। আপনি হেয়ালি করে কথা বলছেন কেন আমার সঙ্গে? আমি এসব পছন্দ করি না। যদি প্রয়োজনের কোনো কথা থাকে চটপট সেরে ফেলুন, নইলে বিদায়ী হন। ভুজঙ্গ ভট্টাচার্য আকর্ণ বিস্তৃত হাসি দিল, ঘাড় ঘুরিয়ে চতুর্দিক দেখে নিয়ে বলল, এই বাড়িখান কার? আরে রাম রাম, রামকমল সিংহের একমাত্র সন্তান, কর্তামার নয়নের দুলাল নবীন কুমার সিংহ কালৌসজ পালন করছেন পরের বাড়িতে। ছি ছি, কি লজ্জা। নবীন কুমার তীব্র স্বরে বলল, এ বাড়িটা আমার। তা কেমনে হয় ছোটবাবু? এদিকে তো আপনার কোনো ভূসম্পত্তি নেই। আমারে আপনি ভুল বুঝাইবেন? আমি যে সব জানি। লোকটি অধ্যত্তে যার পণ্যায় ক্ষুব্ধ হয়ে উঠল নবীন কুমার। একে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করে দেবার জন্য নবীন কুমার হাঁক দিল, দুলাল, ওরে কে আছিস? দুলালকে ডাক। ভুজঙ্গ ভট্টাচার্য তৃপ্তির সঙ্গে ঘাড় নেড়ে বলল, ফোঁস শুনলেই যাচ্ছে না যায়, সিংহের ছাওয়াল সিংহ। রাগ করেন কেন ছোটবাবু? আগে আমার সব কথা শুনি না লন। আপনার যা বলবার আছে দুলালকে গিয়ে বলুন, আমার চোখের সম্মুখ থেকে দূর হয়ে যান। দুলাল টুলারের সঙ্গে কথা কওয়া তো আমার সাজে না। আমি নিজেও যে একজন জমিদার। এটা কি আপনার জমিদার? আমি আপনার জমিদারের মধ্যে বসে আছি? না, সে কথাও কইতাছি না। আমার না হল, অপরের জমিদারির মধ্যে বৈশা থাকিয়াও আপনার শোভা পায় না। এটি কীর্তিচন্দন রায়গো এই জমিদারির মধ্যে পড়ে। আমার জমিদারি এর লগে লগে। তয় আমিও আসল জমিদার নয়, নকল। চেহারাখানা দেখছেন? এই কি জমিদারের চেহারা? আমি নকল। ফের হেয়ালি? এবার তো সদা কথায় কই, আসলে জমিদারের বকলমা দিতে দিতে আমি এখন পেরায় জমিদারি হয়ে গেছি। লোকে অবশ্য এখন আমার নায়েববাবুই কয়। আপনি ইব্রাহিমপুর পরগনার নায়েব? ইব্রাহিমপুরে আপনাকে জমিদার আছিল, সে কথা আপনি জানেন? খবর রাখেন কিছু? কেন জানবো না? বৎসর ৬-৭ মধ্যে সেখানে জমিদার বাবুগো একজনেরও পায়ের ধুলি পড়ে নাই, তাগাদায় কেউ আসে নাই। কাজে কাজে আমি এখন সর্বে সর্বা। ও জমিদারি এখন আমার। আমাদের জমিদারি আপনি আত্মসাৎ করেছেন? নামেই আপনাগো। কোম্পানির আমলে সেই যে চিরস্থায়ী বন্দোবস্ত কইরা গেছে, তারপর না বেচলে তা তো কেউ জমিদারি কায়রা নিতে পারে না। তেমন তেমন নাই হইলে জমিদারি ফোকরা কইরা দিতে পারে। আমিও তাই দিচ্ছি। লোকটির কথা বলার বিচিত্র ধরনে নবীন কুমার আকৃষ্ট না হয়ে পারল না। নিজের মুখে স্বীকার করছে যে তাদের একটি পরগনা এই লোকটি ভোগ দখল করছে। সে কথা নিজের মুখে জানাতে এসেছে কেন? এ কথা সত্য যে নবীন কুমার তাদের জমিদারির আদায় তহসিলের ব্যাপারে কখনো কোনো আগ্রহ দেখায়নি। যখনই প্রয়োজন হয়েছে সে গঙ্গানয়নের কাছ থেকে অর্থ নিয়েছে কিংবা কলকাতার সম্পত্তি বিক্রয় করেছে। ইব্রাহিমপুর পরগনার তাহলে এই অবস্থা? এখনো বুঝতে পারলুম না আপনি আমার কাছে কেন এসেছেন। বাতাসের মাথায় খবর রটে।
লোকে কইতাছে যে জমিদারের পোলা নবীন সিংহ মায়ের ছেড়াদ্দ করাইতেছে অন্যের জায়গায়। নদীর ধারে অনাথের মতন বৈশ্যা আছেন, তাই দৌড়ায় আইলাম। ইব্রাহিমপুরে নতুন কুঠি বাড়ি বানাইছি, থাকতে হয় সেইখানে আসে থাকেন, চলেন আমার সঙ্গে। আপনি আমায় নিতে এসেছেন? হ্যাঁ। আশ্চর্য, সেখানে গিয়ে যদি আমাদের জমিদারি আমি আবার দখল করে নিই? নিতে ইচ্ছে হয় নিবেন। এত বছর ধরে আমাদের ঠকিয়েছেন, টাকা পয়সা কিছু দেননি, সেজন্য যদি আপনাকে জেলে দিই? সেটি পারবার উপায় নেই ছোটবাবু, কাগজপত্র একেবারে পাকা। হিসেব নিতে গেলে দেখবেন আয় কিছুই নয়, বরং ধার দেনা, শুধু ধার দেনা। খাজনার দায়ে বাজনা বিকইবার উপক্রম। আমারে ধরতে ছুঁইতে পারবেন না। আপনাকে বরখাস্ত করে নতুন নায়েব নিযুক্ত করতে পারি, সে ক্ষমতা নিশ্চয়ই আমার আছে। নামে যখন আমরাই জমিদার। তা পারেন, নিশ্চয়ই পারেন, কিন্তু নতুন নায়েব দুদিনে ল্যাজ গুটাইয়া পালাইব দেখবেন। প্রজারা যে সকলে আমার মানে, অর্থাৎ আপনাকে কিছুতেই হটানো যাবে না। ও জমিদারি আমাদেরই যাবে। আপনারা কলকাতা বৈশ্যায় আমোদ প্রহ্লাদ করেন, বছরের পর বছর এদিকে একবারও পাওনা দেবেন না। প্রজারা বাঁচলো না মরলো দেশ তল্লাশও করবেন না। তাহলে নায়েবরা সেই সুযোগ সব হতাইবে না? কন সুযোগ পাইছি, আমিও নিচ্ছি। আপনার নাম ভুজঙ্গ, আপনি দেখছি সত্যি একটি কাল ভুজঙ্গ। হা হা হা, এটা কি কইলেন ছোটবাবু? নাম শুনে কি মানুষ চেনা যায়? কারু বাপ মায়ে কখনো শখ করে সন্তানের নাম রাখে ভুজঙ্গ? ভুজঙ্গ না ভুজঙ্গ, আমার আসল নাম ভুজঙ্গধর। ভুজঙ্গ মানে সাপ, আর ভুজঙ্গধর হইল শিব। আপনি বিদ্বান মানুষ, এটা জানেন নিশ্চয়, তাইলেই দেখেন কত তফাৎ হয়ে গেল। হঠাৎ হাসি থামিয়ে ভুজঙ্গ ভট্টাচ বলল, আপনার দাদা কেমন আছে? তিনি দেবতুল্য মানুষ, তিনি বিবাহ করেছেন শুনছি। আমারে একখানা নিমন্ত্রণ পত্র পর্যন্ত পাঠান না। এমন কথা ভূভারতে কেউ কোনোদিন শুনেছে যে জমিদারির বিবাহ হয় আর প্রজারা তো দূরের কথা, নায়েবগো পর্যন্ত নিমন্ত্রণ হয় না? এমন জমিদারের জমিদারি কখনো রক্ষা পায়? নবীন কুমার চুপ করে রইল। এ সময় দুলালকে এদিকে আসতে দেখে ভুজঙ্গ ভট্টাচার্য নিজেই তাকে বলল, দিবাকর, গোমস্তা কোথায়? সে সঙ্গে আসেনি? তারে একবার ডাকো, সে আমায় চেনে। দুলালও তার প্রভুর মতো বিস্মিত। দিবাকর আসেনি শুনে ভুজঙ্গ ভট্টাচার্য অপ্রসন্ন স্বরে বলল, সেই জন্যই এমন অব্যবস্থা, যত সব পোলাপানের কাণ্ড, জমিদারিকে পথের ধুলায় বসাইয়া রাখেছে। চলেন ছোটবাবু, কুটি বাড়িতে চলেন, আপনার লোকগুলো তল্পি তল্পা গুটাইতে কন। বেশি দূর না, এক বেলার পথ। আরও কিছুক্ষণ ওর সঙ্গে কথা বলার পর নবীন কুমার ইব্রাহিমপুরে যাওয়ায় মনস্থ করল। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।